ওকে, আসসালামু আলাইকুম। আমার প্রিয় সাথী বন্ধুরা এবং আমার সাথে যারা আছেন, যারা আমার সাথে নিয়মিত ফলো আপ করেন, আমার সাথে আছেন, সবাইকে ধন্যবাদ। আজ শনিবার ৭টা ১৫ মিনিটে আসবো বলেছিলাম, তাই আসলাম। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনারা যারা লাইনে আছেন তারা একটু আওয়াজ দিন যে আপনারা আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন কিনা। আমাদের আজকে আসলে দুঃখেরই কথা বলবো, কারণ আমাদের দেশে বর্তমানে আমরা কয়েক মাস যাবৎ যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ সম্বন্ধে যে আলোচনা করতেছি, আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে আমাদের পোশাক শিল্প থেকে। এই পোশাক শিল্পের একক সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করি আমরা যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে আমরা জিএসপি না পেলেও জিএসপি না পেলেও আমরা কিন্তু একটা ডিউটি যেটা কম ছিল সেটা পেতাম। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে একটা ট্যারিফ ঘোষণা করলেন ৩৭%। অনেকেই দেশের জন্য করছে। তারপরে সময় দেওয়া হলো ৩ মাস। পরে উনি আবার রিঅ্যাসেস করবেন। করার পরে আমাদেরকে কিছু কিছু দেশে আমাদের সাথে যাদের কম্পিটিশন তাদের সাথে তারা অনেক প্রচন্ড নেগোশিয়েট করে তার একটা পর্যায়ে গেছে। কিন্তু আমরা 37% থেকে মাত্র 35% এসে আটকে আছি। এবং ১লা আগস্ট থেকে এইটা ইম্পোজ হওয়ার কথা। যদি এর মধ্যে যদি আমরা যুক্তরাষ্ট্রকে না বুঝাতে পারি বা না ওদের সাথে কোনো নেগোশিয়েট না করতে পারি, তাহলে আমাদের জন্য একটা মহা বিপদ আসবে। একটা কথা খেয়াল করতে হবে, যেখানে ১৫-১৬%, ১০%, ১২% ডিউটি দিয়ে আমরা মাল এক্সপোর্ট করতাম, এখন 35% ডিউটি যদি আমাদের মালের উপর যুক্তরাষ্ট্র ইম্পোজ করে, এমন আমাদের কম্পিটিটররা যদি ১৯%, ২০% এবং ২৬% দেয়, তাহলে আমরা কোথায় যাব? একে তো আমরা প্রাইস খুব টাইট। আপনি যদি দেখেন আজ থেকে আহ, আজ থেকে ১৫ বছর আগেও যেখানে প্রাইস কম ছিল, প্রাইস যেটা ছিল তার চেয়ে এখন অনেক কম। অন্যদিকে প্রচুর পরিমাণে আমাদের প্রচুর খরচ বেড়েছে, বেতন বেড়েছে, ইলেকট্রিসিটি, গ্যাস এটা নিয়মিত পাচ্ছি না। তারপরও বিল অনেক হাই। আমরা এত কিছু করার পরও আমাদের অবস্থা আসলে কাকে বুঝাতে পারবো না। এই 35% যদি আসলে ইম্পোজ হয়, এটা যদি কিছু না করা হয় ইতিমধ্যে, এখনো সময় আছে, তাহলে অনেক লোক বেকার হবে, অনেক ফ্যাক্টরি তার কাজ হারাবে। কাজ হারালে যেটা বোঝেন কি হইতে পারে। আমাদের রপ্তানির একক দেশ যুক্তরাষ্ট্র। আমরা এই মার্কেটটা হারাতে চাই না। অনেক আমাদেরকে বলেন যে নতুন মার্কেট খোঁজার জন্য। আসেন না, আপনি খুঁজে দেন, নতুন একটা মার্কেট খুঁজে দেন। $1 বিলিয়ন একটা মার্কেট খুঁজে দেন অল্প সময়ের ভিতরে, যেখানে অন্যান্য আমাদের কম্পিটিটররা যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করে একটা পর্যায়ে গেছে। আমরা তো ওই পর্যায়ে যদি থাকতে পারি, আমাদের কম্পিটিশন করার একটা যোগ্যতা থাকে। কিন্তু 15%, 16% বেশি ট্যারিফ দিয়ে আমরা কিভাবে টিকে থাকবো? আর যিনারা বলেন যে আপনার নতুন মার্কেট খুঁজতেন, নতুন মার্কেট কি বসে আছে আমাদের জন্য? নতুন মার্কেট যারা ওই যে আমাদের চেয়ে অনেক কমে ট্যারিফে যুক্তরাষ্ট্রের কাজ করবে, তারা তো নতুন মার্কেট করতেছে। আর নতুন মার্কেট আমরা খুঁজতেছি, আমরা পাচ্ছি তো। আর এটার তো লিমিট আসে। পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিজনেস ছেড়ে দিয়ে আমরা নতুন কোন দেশের জন্য, কোন দেশ থেকে আমরা ব্যবসা খুঁজতে যাবো? ওইটুকু যিনারা বলেন যে আপনারা নতুন করে এই নতুন দেখেন, নতুন মার্কেট দেখবো, আপনারা আসেন না। আপনারা আমাদেরকে $500 বিলিয়ন বিজনেস এনে দেন না, দেখে রাস্তা দেখাই দেন না। বড় দুঃখ লাগে আপনারা যখন বলেন এই কথাগুলা, নতুন মার্কেট দেখবেন, কখনো ভাবেন না যে আসলে পোশাক শিল্প হঠাৎ করে যদি একটা কিছু হয় তাহলে কি হতে পারে। অলমোস্ট ১,০০০-এর বেশি পোশাক শিল্প এই যুক্তরাষ্ট্রের ট্যারিফের জন্য এফেক্ট হবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, সেটা ১লা আগস্টের পরে আগে যদি আমাদের নেগোসিয়েশনটা না হয়। যুক্তরাষ্ট্রে আমরা পোশাক শিল্পের ১৭% একটা দেশে করি। আর অন্য যেগুলো সব ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, আফ্রিকা, ইউরোপিয়ান অন্য দেশে করে থাকে। সুতরাং এটাকে কি করেছে দেখেন, ভিয়েতনাম সে নেগোসিয়েট করে ফেলছে, 20% চলে আসছে। ফিলিপিন 20% ছিল, সে 19% নিয়ে আসছে। ইন্দোনেশিয়া 32% থেকে 19% তার ট্যারিফ করেছে। জাপান 15%। ভারত 26% আছে এবং এখন প্রেশারাইজ করতেছে আরো নেগোসিয়েট করার জন্য। জাপানও যদি, সরি ইন্ডিয়া, আমি ইন্ডিয়ার কথা বলতেছিলাম, ইন্ডিয়ার 26%। এবং তারা আরো সরকারকে প্রেশার দিচ্ছে
যে কি হবে এই আরো বেটার কমায় একটা ট্যারিফ নিয়ে আসতে পারে। তা আমাদের কি হবে? আমাদের অনেক সময় নষ্ট করে ফেলছি আমরা। সুটেড অ্যান্ড বুটেড পরে পোলো শার্ট পরা, গেঞ্জি পরা মানুষের সাথে নেগোশিয়েট করা দরকার নাই তো। দরকার হচ্ছে আমাদেরকে ইমোশনালি তাদেরকে বলা উচিত যে আমাদের কি হইতে পারে, আমাদের নারী শ্রমিকদের কি হতে পারে, আমাদের পোশাক বাংলাদেশের অর্থনীতি কি অবস্থা হতে পারে। আমাদের বিজিএমইএ বিকেএমই জানেই না এই নেগোসিয়েশনের সময় ওনাদেরকে দরকারও পড়েন নাই আপনারা ডাকার জন্য। এখন কেন এটা হচ্ছে? অন্যান্য কান্ট্রি প্রচুর লবিস্ট নিয়োগ করেছে। এটা তো আমেরিকাতে একটা জিনিস, কোনো কিছু পেতে হলে আমেরিকাকে লবিস্ট নিয়োগ করতে হয়, কারণ আমি আপনি ডাইরেক্ট কথা বলতে পারছি না, এবং তারা জানে তারা কিভাবে কনভিন্স করতে হয়, তারা বিভিন্ন রাস্তা দেখায়, এবং তাদের জ্ঞান অনেক 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 বেশি আমাদের চেয়ে। আমাদের বিজিএমইকে বিকেএমইকে এবং আমাদের অন্যান্য যে যারা স্টেক হোল্ডারকে কারোর সাথে কোনো কিছু করা হয় নাই, যোগাযোগ করা হয় নাই, এবং তাদেরকে একটু নেগলেক্ট করা হয়েছে। আমি যা দেখতেছি, যেসব নিউজে দেখতে পাচ্ছি, আমাদের দেশের অর্থনীতিটা টিকে রাখছে কে? ব্যবসায়ীরা টিকে রাখছে। আপনার যদি কিছু খারাপ ব্যবসায়ীর উদাহরণ দিয়া যদি পুরো ব্যবসায়ী সমাজ থেকে দোষ দেন, তাহলে ব্যবসা বন্ধ করে দেন, দেখি দেশ কিভাবে চলে। আমাদের দেশ তো সবাই সৎ অসৎ সব জায়গায় আছে, দুই একজনের নাম হয়তো জানে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কেন বিজিএমইএ বিকেএমইর সাথে ইনভলভ করা হলো না? কেন লবিস্ট নিয়োগ করা হলো না? এই সময় দেখি, আমরা এই সম্বন্ধে একটা ক্লিপ দেখি, যে ক্লিপটা আসলে তারপরে আমি আবার আপনার সাথে কথা বলবো। আপনার সাথে থাকেন, পারলে শেয়ার করে দেন এবং লাইক কমেন্ট করে জানাবেন যে আপনারা কিতে আছেন, আপনারা আমাদের সাথে আছেন। ধন্যবাদ। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে ৩৫% শুল্কের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে যেন কাটছেই না ধোঁয়াশা। ৩ দিনের বৈঠকেও মেলেনি সুখকর বার্তা। যুক্তরাষ্ট্রের পোশাক রফতানিতে বাংলাদেশের অংশীদারিত্ব যখন সর্বোচ্চ উচ্চতায়, ঠিক তখনই নেমে এলো আশঙ্কার ঘনঘটা। মাত্র এক অর্থ বছর আগেও যেই মার্কেট ছিল বাংলাদেশের জন্য স্বস্তির, সেই মার্কেটেই এখন ঢুকে পড়েছে শুল্ক নামের অদৃশ্য এক প্রাচীর। গত এপ্রিল মাসে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করে। পরবর্তীতে ২% কমিয়ে সেটিকে ৩৫% নামানো হলেও তা স্বস্তির কিছু নয়, কারণ আগের ১৫% শুল্কের সঙ্গে যোগ হয়ে এটি দাঁড়াচ্ছে ৫০%। দেশের পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৩৫% শুল্ক কার্যকর হচ্ছে ১ আগস্ট। নতুন হার কার্যকরের পর মোট শুল্ক হার দাঁড়াবে ৫০%। ফলে কোটি কোটি টাকার ক্রয়াদেশ হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর তথ্য মতে দেশের সচল পোশাক কারখানা ২৫০০-এর মতো, যার মধ্যে বিজিএমইএর সদস্য ১৩২২টি পোশাক কারখানার উপর বাড়তি শুল্কের সরাসরি প্রভাব পড়বে। শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর বেশিরভাগ দেশীয় পোশাক কারখানা বন্ধ হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। কর্মসংস্থান হারাবে ১০ লাখের বেশি মানুষ। ধন্যবাদ। আমাদের যে যে কথা বলতেছিলাম আপনার দেখার জন্য, যে আসলে আমাদের কি করা উচিত, আমাদের নেগোসিয়েট করা উচিত। আমাদের এত পৃথিবীর সবচেয়ে আমরা একটা গরিব রাষ্ট্র, এখন আমাদের মাথা পিছু আয় অনেক কম, আমাদের গরিব মানুষগুলো এই পোশাক শিল্পের উপরে জীবিকা নির্বাহ করে। আমরা তো এটা বুঝাতে পারতাম না, আমাদের অনেক সময় গেছে। অ্যাকচুয়ালি পশ্চিমারা খুব ইমোশনাল। আমরা যদি বুঝাতে পারি যে আমাদের এই দেশের গরিব মানুষগুলো অর্থনৈতিক অবস্থা কি হবে, আমাদের গরিব মানুষগুলার নুন আনতে পান্তা পোড়ায়, তারা জব হারাবে, তারা অনেক কষ্ট করবে, তাদের 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 জন্য হলো আপনারা আমাদেরকে ট্যারিফটা কমান। আমার মনে আমি জানি না আপনার ডিপ্লোমেসিটা কিভাবে করা হয়। আমি এখানে তো আমাদের আসলে ওনারা যদি অনুগ্রহ করে আমাদেরকে ট্যারিফটা কমায়, ওইটাই হলো আমাদের লাভ। আমাদের এখানে এমন না যে আমরা সমানে সমানে আমরা করতেছি, যাকে বলে বসছি, সমান না। আমাদের অনেক কিছু কনসিডার করতে হবে। আমি মনে করি এখন আমাদের সময় আছে, আপনারা আসেন। এখন শুনছি ২৯ তারিখে নাকি আবার একটা মিটিং হবে, যা সরাসরি না, অনলাইনে হবে। আমি জানি না আল্লাহ আমাদেরকে কোথায় নিয়ে নেবে। আমাদের ভিয়েতনাম অলরেডি তারা পেয়ে তাদের মতন কাজ শুরু করেছে। চায়নার সাথে এখনো নেগোসিয়েশন হয় নাই, হবে হয়তো। ইন্ডিয়া ২৬%, ইন্ডিয়া আরো নেগোসিয়েট করার জন্য চেষ্টা করছে। আমরা কি করব? আমরা সুটেড অ্যান্ড বুটেড হয়ে তো নেগোসিয়েট করতে পারবো না। ওদেরকে বুঝাইতে হবে যে আমাদের গরিব মানুষগুলোর তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের পোশাক শিল্পের সাথে ১০ লক্ষ পোশাক শিল্পক ডাইরেক্ট শিল্পী কর্মী ডাইরেক্ট
ইনডাইরেক্টলি তো আরো অনেক আছে, ইনডাইরেক্টলি আরো মনে করেন 20 থেকে 30 লক্ষ মানুষ। আমার মনে হয় না যুক্তরাষ্ট্র এত অমানবিক হবে যদি তাদেরকে সুন্দর করে বোঝানো যায় যে কিভাবে আমরা এই শিল্প থেকে বেঁচে থাকবো। আমি একটা কথা বলি ফাঁকে দিয়ে, অনেক বায়ার কিন্তু নক করা শুরু করছে আমাদেরকে, কি নক করা শুরু করছে যে তোমরা আমার সাথে কি শেয়ার করবা, এটা কি সম্ভব? আমাদের 2-3-5% প্রফিট নাই, ব্যাংকে লোন দেওয়ার পরে কিছুই থাকে না, ব্যাংকের টাকা দেওয়ার পর কিছু থাকে না, হার্ডলি সবাই এখন স্যালারি দিয়ে দিচ্ছে অন টাইমে, চেষ্টা করা হচ্ছে। আপনারা অনেক হয়তো বলবেন না না জানি কথা বলেন না, আমি লাস্টে একটা গল্প বলবো। আমাদেরকে যুক্তরাষ্ট্রের সাথে বলতে হবে আমাদের এই লোকগুলাকে বাঁচানোর জন্য যে আপনাদের ট্যারিফ কমাইতে হবে, যদি ট্যারিফ না কমে আমাদের অবস্থা ভয়াবহ। নতুন করে মার্কেট একদিনে আসে না, যুক্তরাষ্ট্রের মার্কেট গত 30-40 বছরে 8 বিলিয়ন আসছে, আমরা মাত্র ইম্পোর্ট করি $2 to 3 বিলিয়ন, আমরা এক্সপোর্ট করি $8 বিলিয়ন। আমরা যদি ট্যারিফটা কমায় নিয়ে আসতে পারি এমন আমাদের সাথে কম্পিটিটর কান্ট্রির সাথে যদি আমরা কম্পিট করি, আমরা এই 8 বিলিয়নকে 15 বিলিয়ন করতে পারবো, বিকজ চায়না থেকে যুক্তরাষ্ট্র ট্যারিফটা বেশি করছে, আমরা $15 বিলিয়ন করতে পারি। এই $3 বিলিয়ন ইম্পোর্টে $3 বিলিয়ন ইম্পোর্ট করে আমরা যে ডিউটি ট্যাক্সটা পাই, যদি আমরা $15 বিলিয়ন এক্সপোর্ট করতে, ওইদিকে যদি ব্যালেন্স করা যায়, ওইদিকে দেখতে পারেন আপনারা যারা পলিসি মেকার আছে, কারণ এটা আসলেই খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও। সময় একদিনও ক্ষেপণ করা যাবে না, স্মার্ট এক্সপার্ট লোক লাগবে, নেগোসিয়েশন সবার দ্বারা হয় না, ইমিডিয়েটলি করতে হবে আমাদের এটা। আমি একটা জাস্ট বলবো কি, আমাদের একটা গল্প করে আমি শেষ করব, কারণ এটা খুব দুঃখজনক যদি আমরা 1 আগস্টের ভিতরে না করতে পারি। লবিস্ট নিয়োগ করে কেন? লবিস্ট আলাদা জানে তাদের ওই দেশের প্রশাসনে, ওই দেশের সিনেটরের, ওই দেশের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মন মানসিকতা বুঝে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে। শুনলাম ওরা নাকি লবিস্টরা নাকি 6 মাস সরি আমার শুনলাম এনিওয়ে শুনলাম যে আমাদের লবিস্টরা নাকি বুঝবে না। আরে ভাই, সারা পৃথিবী যারা চালায় তারা যেটা একদিনে বুঝবে, আমাদের 1 বছর লাগে সেটা বুঝতে। তারা সারা পৃথিবীকে চড়ায় খায়। সুতরাং লবিস্ট নিয়োগ করা উচিত ছিল, আমাদের বিকেএমইকে ইনভলভ করা উচিত ছিল, আর তাহলে হয়তো বোঝা যেত যে আমরা আসলে এই শেষ পর্যন্ত চেষ্টা করছি। আমি এখনো বলতে চাচ্ছি আমাদের প্রিয় পলিসি মেকাররা এখনই যা করার করেন, সময় নেই, আজকে শনিবার আর আমাদের 31 তারিখ বেশি সময় নাই। আমি যে শেষ গল্পটা বলবো, যুক্তরাষ্ট্রে একজন ওল্ড হোম অথবা মনে করেন যে যারা হুইল চেয়ারে চলে, এই ধরনের একটা হসপিটালে লোক নিয়োগ করা হবে। কেন? তাদেরকে সেবা করার জন্য। তো এই লোক নিয়োগ করার জন্য যখন ইন্টারভিউ ডাকলো তখন ইন্টারভিউওয়ালাদেরকে বলছে যে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? বলে তোমরা এই 20 দিন হুইল চেয়ারে চলবা, তোমাদের অফিস আওয়ার 8 আওয়ার্স, এই 8 আওয়ার্স তোমরা হুইল চেয়ারে চলাফেরা করবা। যারা চাকরি নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল তারা বলছে ওকে। এটা কেন করা হলো জানেন? এটা করা হয়েছে এই জন্য যে আমি যে ওল্ড হোম এবং মনে করেন যারা হুইল চেয়ারে চলে এই হসপিটালকে সাহায্য করব, তারা যেন যারা কাজ করবে তারা যেন বুঝে হুইল চেয়ারে 24 আওয়ার্স থাকাটা কি কষ্টের হয়। তখন যারা চাকরি নিবে তাদেরকে বলছে তোমরা প্রথম 20 দিন ট্রেনিং হবে, তোমরা 8 আওয়ার্স তোমাদের চাকরির সময়, জবের সময় হুইল চেয়ারে চলবা, সবসময় অফিসে এই রুম থেকে ওই রুমে যাবা, লিফটে উঠবা, এটা উঠবা। এটা করার একটা কারণ হলো যে তাদের বোঝা যে যারা এখানে কাজ করে তাদের বুঝতে হবে যে এই লোকগুলা কত অসহায়, সারাদিন হুইল চেয়ারে থাকে, তাদের কষ্ট বুঝতে হবে। তা আমাদের কষ্ট বুঝতে হলে
যারা আমাদের কষ্টটা বুঝবেন শুধু তারাই নেগোসিয়েশন করেন, তা নাহলে নেগোসিয়েশন হবে না। ওই যে অন্য মার্কেট খোঁজেন, এই মার্কেট না হলে চলবে, এই কথা বললে লাভ নাই। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমরা কি বলতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখেন বা মাঝে মাঝে আমি লাইভ দেখেন, সবাইকে আমি লাইভই করি। আপনার প্লিজ শেয়ার, লাইক এবং আমাকে ফলো করেন। আপনাকে ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি। হচ্ছে